সকাল ৮টা, নাস্তা শেষে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল রিত। রিতের বাবা এখনো অফিসে যায়নি, সোফায় বসে পত্রিকায় চোখ বুলাচ্ছে। আজকাল পত্রিকা খুললেই খুন, ধর্ষণ, অপহরণের নিউজ বেশি ওঠে। বাবার থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় বাবা পেছন থেকে ডেকে বলল, রিত শোন, তোর সাথে কথা আছে। এই দেশে বাবার পাশে বসলো। জি বাবা, বলো। আশির পরীক্ষার কয়দিন বাকি আছে? মাসখানেক আছে বাবা। উনি পত্রিকাটা রেখে বলল, শুনলাম তোকে নাকি আজকাল কারা যেন হুমকি দামকি দেয়। বাবার মুখে এমন কথায় চমকে উঠে রীতি। হুমকি দামকির বিষয়গুলো তো আর আহ, গুলো তো তার আর আগন্তের মাঝে সীমাবদ্ধ ছিল। বাবা এত কিছু কিভাবে জানলো? হৃদ আমতা আমতা করে বলতে লাগলো, কই না তো বাবা, তোমাকে কে বললো এসব? কিন্তু উনি ছেলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, কোনো সমস্যা হলে নির্জনকে বলবি, সে সব সামলে নেবে। আগে থেকে আগ বাড়িয়ে কোনো ঝামেলায় জড়াইতে যাস না, যা এখন। বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রিত। মাথায় ঢুকছে না এত কিছু বাবরা জানলো কিভাবে। বাড়িতে বড় চাচি এসেছে। উনি একটু এক রোখা প্রকৃতির মানুষ, নিজে যা বুঝে তাই। আমি ওকে সালাম দিয়ে কথা বলে মাকে ডাকতে গেলাম, এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে ওই যে এক রোখা প্রকৃতির, আগের মতো পায়ে ধরে সালাম না করার ঘোর বিরোধ তার। মায়ের সাথে বসে বসে গল্প করছে, আর আমাকে পাঠানো হয়েছে তাদের জন্য চা বানাতে। বড় চাষি সোফায় এক পাশে আরাম করে বসে মাকে বলল, আরুকে দেখতে এলাম। গতকাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আরুকে নিয়ে। তার মানে এটা নিশ্চিত সামনে আরুর একটা বিপদ ঘটতে চললো। আমি চা বানাতে বানাতে তাদের কথাগুলো শুনে বুকটা ধুপ করে উঠল। বড় চাচির এই কথাটা সত্যি, তিনি কাউকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখলে তা সত্যি হয়ে যায়। প্রথমে আমি এটা বিশ্বাস করতাম না। কয়েক বছর আগেও তিনি ঠিক এইভাবে বলেছিলেন। আমার মেজো কাকার ছেলে অবিভাইয়া, তাকে নিয়ে নাকি কি খারাপ স্বপ্ন দেখছিলেন। রাস্তা পার হওয়ার সময় অবিভাইয়াকে বড় একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে। অবিভাইয়া এসে বিশ্বাস করতো না। মেজো চাচি অনেক বারণ করেছিল কয়েকদিন ঘর থেকে বের না হতে, কিন্তু অবিভাই শুনলো না। বাইক নিয়ে চলে গেল। তার কোন এক বন্ধু ফোন করেছিল ওখানে। ঠিক ওই দিনই বড় একটা ট্রাক এসে ধাক্কা মেরেছিল অবিভাইয়াকে, আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। যার কারণে মেজো চাচা দিন রাত গাছের সাথে বেঁধে রেখেছিল চাচিকে, আর বলেছিল, তুই আর কোনোদিন ঘুমাবি না। তারপর থেকে অলক্ষণে মহিলা বললে এলাকার সবাই তাকে এক নামে চিনে। আমি তাদের সামনে চা রেখে চুপচাপ সেখান থেকে সরে গেলাম। স্বপ্নের বর্ণনা শোনার ইচ্ছে নেই আমার। যদি তার স্বপ্নটা খুব ভয়ঙ্কর হয়, তাহলে আমার ঘুমটাই হারাম হয়ে যাবে। তার চেয়েও বরং না শোনাই ভালো। ভাগ্যে যা আছে তাই হবে। আপুকে আজ এই বাড়িতে নিয়ে আসছে বাবা। আপু অন্তঃসত্ত্বা, 7 মাস হতে চলল। মা বলল এখানে এসে কয়েকদিন থেকে যেতে। আপুর নাম আর আমার নাম মিলিয়ে রাখা হয়েছিল, আরশি, আর আপুর নাম আরিশা। আবার দুজনকে ডাকা হতো এক নামে, আরও আরও বললে আমরা দুজনেই সাড়া দিতাম। তাই পরিবর্তে আপুকে পুরো নাম ধরেই ডাকতো, আর আমাকে আরও বলে। আপুকে নিয়ে আসছে, এতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। কতদিন দু বোন মিলে একসাথে আড্ডা দেওয়া হয় না। আজ অনেক রাত অব্দি আড্ডা দিব দুজন। মা রান্না করছিল, আমি রান্নাঘরে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। মা আমার দিকে চেয়ে বলল, কিরে, কিছু বলবি? আমাকে রান্না শিখাও মা। তোর না কয়েকদিন পর এক্সাম, এখন পড়ায় মন দে। এসব পরেও শিখতে পারবি। সারা জীবন তো তোকে বলে এসেছে রান্নাটা শিখতে হবে, কিন্তু তখন তো শুনলেই না আমার কথা। আমি চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছি। মা আমার দিকে চেয়ে বলল, চেয়ারম্যানের ছেলে এখন তোকে ডিস্টার্ব করে? আমি দুদিকে মাথা নাড়াইয়ে বললাম, আগের মতো না। মা রান্নায় মনোযোগ দিয়ে বলল, তবুও সাবধানে থাকবি। 2 দিন পর চেয়ারম্যানের ইলেকশন, হয়তো এই কারণে চুপ আছে। আর রিতকে কিছু বলিস না, এতে আরও ঝামেলা বাড়বে। সুন্দরভাবে এক্সামটা শেষ করে নে, এরপর আর কোনো চিন্তা নেই। আমি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। রুমে আপু বসে আছে। আমি ছোট্ট একটা প্লেটে আপেল কেটে আপুর কাছে নিয়ে এলাম। আপুর পাশে বসে প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, তুই কিন্তু আগের থেকেও মোটি হয়ে যাচ্ছিস আপু।
আমার কথায় একটু হাসলো আপু, সাথে আমিও হেসে দিলাম। আমি খুব আগ্রহ দৃষ্টিতে আপুর দিকে চেয়ে বললাম, এই সময়টাই কেমন লাগে আপু? মানে অনুভূতিটা কেমন? আমার না খুব জানতে ইচ্ছে করে। আপু পেটে হাত দিয়ে বলল, সব অনুভূতি মুখে প্রকাশ করা যায় না রে। অনুভূতিটা আমি অনুভব করতে পারি, প্রকাশ করতে পারি না। তুই কখনো আমার জায়গায় আসলে তারপর বুঝবি। আমি মনে মনে বললাম, আমার আর তোমার জায়গায় আসা হবে না। যে নিরামিষের কাছে তুলে দিয়েছো, একবার হাত ধরলে তিনবার সরি বলে। আপু আপেল খেতে খেতে বলল, কিছু বললি? আমি কথা খুঁজে না পেয়ে বললাম, না কিছু না। এখন আর আগের মতো প্রতিদিন কলেজে যাওয়া হয় না। সত্যি বলতে ভয়েই যায় না। তবে আজ যাব। একটা কারণ আছে, খুব জরুরি কারণ। আজ রেডি হয়ে নিজেই সাবিহার বাড়ি চলে গেলাম। গিয়ে দেখি কলপারে বসে কাপ ফ্রিজ পরিষ্কার করছে সে। আমাকে দেখে খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কারণ শেষ কবে ওদের বাড়ি এসেছিলাম জানা নেই। বাড়ির সামনে একটা বড় বড়ই গাছ, 12 মাসে বড়ই ধরে। আর অপর পাশে তাদের ঘর, চারপাশে ইটের দেয়াল আর উপরে টিনের চাল। আর ঘরের সামনে একটা খোলামেলা বারান্দা। মাঝে মধ্যে ওখানে বসে আড্ডা দেয় সবাই। ওখানে একটা চেয়ারে টেনে বসে আছি আমি। সাবিহা কিছু বড়ই আমার সামনে দিয়ে গেল। আমি খেতে খেতে রেডি হয়ে যাবে। দুজনে একসাথে চললাম কলেজের উদ্দেশ্যে। সাবিহা আমায় তাড়া দিতে দিতে কতবার বলল, আজ কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে জোর করে হলেও কলেজে নিয়ে যাচ্ছিস? আমি চুপচাপ রইলাম, কিছু বললাম না। রিক্সা থামাতে বললাম একটা রেস্টুরেন্টের সামনে। চল, ক্ষুধা লাগছে, কিছু খাই। সাবিয়া মাথা নিচু করে বলল, আমার কাছে টাকা নেই তো। আমি একটু হেসে বললাম, আমার কাছে আছে, চল। রেস্টুরেন্টে গিয়ে সাবিয়াকে বললাম, চোখ বন্ধ কর। কেন? কর না। আচ্ছা। আমি না বলা অবধি খুলবি না। আমি সবকিছু আগে থেকেই রেডি করে সাবিহার বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর বললাম, চোখ খোল বান্ধবী। সাবিয়ার চোখ খুলতে অবাক হয়ে গেল। তার সামনে রাখা একটা কেক, আর তার মাঝে লেখা হ্যাপি বার্থডে টু কলিজা। হুট করে সাবিহা আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। কারণ লাইফে ফার্স্ট টাইম এমন সারপ্রাইজ পেয়েছে সে। কখনো কখনো তার জন্মদিনের কথা তার নিজেরও মনে ছিল না। আজ হঠাৎ এমন সারপ্রাইজ পাবে তা হয়তো ভাবতেও পারেনি সে। তোর সাথে থাকলে আমার প্রতিটা সময়ই ভালো কাটে দোস্ত। কেন যে আমাদের মেয়েদের ফ্রেন্ডশিপগুলোতে বিবাহ নামক শব্দটা দেয়াল তৈরি করে ফেলে? সারা জীবন একসাথে থাকতে পারলে কি এমন ক্ষতি হতো?